আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আশা করি আপনাদের প্রত্যেকের ঈদ অনেক আনন্দে কেটেছে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই মিলে আনন্দ করে ঈদটা কাটিয়েছি। ঈদের পরে আমাদের তো একটা প্রোগ্রাম গেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার ননদের বিয়ের প্রোগ্রাম। আর এছাড়াও আমাদের পারিবারিক একটা অনুষ্ঠানও ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তারই কিছু প্রস্তুতি আমরা আগের দিন থেকেই নিচ্ছি। আর এই অনুষ্ঠানটা আমরা রেখেছিলাম ননদের বিয়ের পরে, যাতে করে আমার আর কি নানি শ্বশুরবাড়ির দিকে যে আত্মস্বজন আছেন তাদের আসতে সমস্যা না হয়, বিয়েটা কেটে গেলে সবাই একটু ফ্রি হতে পারবে, এজন্যই। তো আজকের এই প্রোগ্রামের যে প্রস্তুতি হচ্ছে সেগুলো হচ্ছে একটা মিলাদের জন্য। এটা আমার শ্বশুরের জন্য প্রতি বছর আমরা রোজার মধ্যে করে থাকি। তো এবার একটু দেরি হয়েছে, বাসায় সেরকমভাবে মানুষজন ছিল না। মাও ডাক্তার দেখানোর জন্য ঢাকায় ছিলেন, আবার আমার যে মেজো যা ও অসুস্থ ছিল ওর বেবি হওয়ার জন্য। তো এই জন্য আমাদের এবার একটু দেরি হয়েছিল আর কি। তো এরপর আমরা ঈদের পর ভাবলাম যে যেহেতু তখন সবাই বাড়িতে থাকবো, ওই সময়টায় না হয় আমরা এই অনুষ্ঠানটা করি, সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করে সবাই একটু দোয়াও করব, এই আর কি। তো এই জন্য আমার দেবর কিছু বাজার করে নিয়ে আসলো। বাজার খুব বেশি আহামরি কিছুই না, দেখতেই পাচ্ছেন সব কিছু মোটামুটি অল্পের ভিতরে। কারণ আমরা যারা বাড়ির মানুষ আছি, যেমন আমার পুরান বাড়ি যেটা আমরা বলে থাকি, আমার চাচা শ্বশুরদের যে ভিটা, যেখানে আমার দাদার বাড়ি ছিল আর কি। তো ওই বাড়ির সবাই, তারপর আমরা ঘরের মানুষ, আমার চাচা ফুপু যারা আছেন শ্বশুর বাড়ির দিকে, তাদের সবার পরিবার নিয়ে আমরা একসাথে দোয়া আয়োজন করেছি। তো এছাড়াও আমার খালা শাশুড়িরা এবং হচ্ছে মামাদের পরিবার, তো সবাই মিলেই আমরা একসাথে অনুষ্ঠানটা করব। তো এই কারণে কি কি বাজার করেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে সব কিছু আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন যে গরম মশলা, তারপরে কিছু বাটা মশলার জিনিস, এগুলো প্রিপেয়ার করে রাখলে বা কোনটা কোথায় রাখছি সেগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখবো, যাতে করে সকালে রান্নার সময় সব কিছু সুন্দর করে গুছিয়ে দিতে পারি। না হলে এলোমেলো থাকলে রান্নার সময় এক একটা খুঁজে পেতে অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। আর আমরা রাতেই আপু, আমি, আমার মেজো যা, আমরা সবাই মিলে মশলার যে জিনিসগুলো যেমন আদা রসুন এগুলো ছিলে রেখে দেব ফ্রিজে, তারপর সকালবেলা ব্লেন্ড করে দিব। এগুলো আমরা আগের দিন করবো না, যাতে করে মশলাটা টাটকা থাকে এবং ঘ্রাণটা ভালো আসে। তো এদিকে গরম মশলাগুলো আমি দেখে নিচ্ছিলাম কোনটার ভিতরে কি আছে। এগুলো সব আমি একটা কৌটার মধ্যে রাখবো, শুধু সকালে বাবুর্চিকে বের করে আমি ওগুলো দিয়ে দিব ওনার যা যা প্রয়োজন। আর এমনি কেটে কুটে যা যা দিতে হবে, তার মধ্যে যে সবজি আইটেমটা সেটা আমরা রাতে করছি না, এতে করে শুটিয়ে যাবে বা রং নষ্ট হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। এই কারণে ওগুলো আমরা একদম ভোরবেলা উঠেই সকাল সকাল সবাই মিলে হাতে হাতে করে দিব। তো বাসায় তো এখন আমরা যেহেতু বেশ কয়েকজন আছি, সবাই মিলেই করব, আর এক্সট্রা কোনো লোক এবার আমরা নেইনি। আর সব থেকে বড় কথা, ঈদের পরে মানুষ পাওয়াও যায় না। তো আপু বলল যে কোনো সমস্যা নেই, এবার সাহস করে আমরা নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করে নেব, দেখি না পারি কি না, চেষ্টা করলে সবই সম্ভব। এই জন্য আর কি আমরা সবাই মিলে হাতে হাতে করছি। আর সাথে আমার শাশুড়ি মাও তো সব কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ তিনি তো বসে থাকার মানুষ না। আমরা যতই করি না কেন, তো তিনি হাত লাগাবেনই, কারণ কাজ মা যেভাবে গুছিয়ে করে এটা আমরা সবাই মিলে চেষ্টা করলেও সেরকমভাবে কেন জানি হয় না। যখন মা হাত দেন তখন সেই জিনিসগুলো খুব সহজে হয়ে যায়। তো আমরা কাটা বাছা যা কিছু করার সেগুলো আস্তে আস্তে করে নিয়েছি। রাত্রেবেলা গুছানোর পরে ভোরবেলা উঠেই আমি সবার আগে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমার যা বসে গেছে কিছু কাটাকাটিতে, আমিও করব। আগে ব্লেন্ড করে নিলাম এই জন্য যে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে, এতগুলো মশলা একসাথে করা। এদিকে লোকজনও তেমন নেই। তো মা আবার সকাল সকাল উঠেই রং চা বসিয়ে দিয়েছে। আমাদের গাছের লেবু পাতা দিয়ে এই চাটা মা খুব সুন্দর করে। তো এদিকে মুড়ি বের করে নেওয়া হয়েছে, আমরা সবাই হাতে হাতে কাজ করছি আর ফাঁকে ফাঁকে চাটাও খেয়ে নিব। এদিকে বাবুর্চিও চলে আসছেন। বাবুর্চিও আমাদের পরিচিত একজন আত্মীয়ই, এবং তার সাথে যিনি তাকে সাহায্য করবেন উনিও আমাদের এক ভাই হয়। আমাদের বাড়িতে যখনই টুকটাক কোনো কাজের প্রয়োজন পড়ে তখন সেই ভাই আমাদের সাহায্য করেন। তো এইভাবেই আমরা বলতে গেলে সবাই নিজস্বভাবেই অনুষ্ঠানটা করেছি। আর আজকে যিনি রান্না করবেন তার রান্নার হাত বেশ ভালো, যদিও বা তিনি সেভাবে ওরকম বড় বাবুর্চি বলা যাবে না, কিন্তু
বড় পরিসরে রান্নার ক্ষেত্রে ওনার রান্নার হাত বেশ ভালো। তো আমাদের এই ভাই আর কি, যে ধোয়া মোছার কাজগুলো ছিল, বড় বড় ড্যাগ, এগুলো তো আমরা পারবো না, কষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই সকালবেলা এগুলো পুকুর পাড়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। তারপরে এই যে চালগুলো আমরা বাসা থেকেই ধুয়ে ঝরিয়ে দেব, সবজি কাটাকাটি যেগুলো থাকে সেগুলো করে দেব। আমি একটা মশলার বাটির ভিতরে তাদেরকে সব কিছু সাজিয়ে দিলাম, এজন্য যে তাদের এক একটা রান্নার ক্ষেত্রে বারবার কৌটা খুলতে হবে না বা কাগজ খুলে খুলে খুঁজতে হবে না। এরকম করে দিলে ওনাদের সুবিধা মতো এখান থেকে নিয়ে নেবে। আর কিশমিশগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি, এগুলো একটু নরম যখন হবে তখন আর কি দিলে বেশ ফুলে উঠবে, এজন্যই ভিজিয়ে দিয়েছি। তাছাড়াও বাদামগুলো ভিজিয়ে তারপর আমি ব্লেন্ড করে দেব। আর গুঁড়ো যে মশলাগুলো প্যাকেটজাত, সেগুলো আবার সব কিছু আমি একটা ঝুড়ির মধ্যে করে তাকে দিচ্ছি। উনি ওনার প্রয়োজন মতো এগুলো থেকে ব্যবহার করবেন। এগুলো আমি আর কৌটায় ভরছি না, এই জন্য যে এখান থেকে বেশিরভাগটাই হয়তো বা ওনার ব্যবহার হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এগুলো আর ভরার প্রয়োজন নেই। যদি কোনো কিছু বেঁচে থাকে তখন সেটা পরে আবার আমরা বাসার ব্যবহৃত যে কৌটোগুলো সেগুলোতে ভরে নেব। তো এই গুঁড়ো মশলাগুলোর সাথে কিছু মাংসের মশলা আনা হয়েছে, তার সাথে স্বাদে ম্যাজিক আনা হয়েছে ম্যাগির, যেটা আমরা সবজির ক্ষেত্রে ব্যবহার করব। আপু বলল যে এটা ব্যবহার করলে সবজির টেস্ট নাকি খুব ভালো আসে। আর ঈদের পরপর যেহেতু আমাদের গ্রামের বাড়ির যে মিলাদ অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতে হয় বিরিয়ানি আইটেম করা হয়, অথবা ভাতের আয়োজন করলে সেখানে আমরা কয়েক পদের তরকারি করি। যেমন মাংসের একটা আইটেম থাকে, তার সাথে ছোলা বা ডাল জাতীয় একটা পদ থাকে, এবং সবজি তো অবশ্যই থাকবে। মানে 2-3 পদ মোটামুটি এভাবে করা হয় যাতে সবাই তৃপ্তি করে ভাতটা খেতে পারে। তো সবাইকে জিজ্ঞেস করা হলো, বললো যে ভাতের করলেই ভালো হবে, সবাই ঈদের সময় ভারী খাবার খেয়ে একদম অতিষ্ঠ। তো এই কারণে আর কি আমাদের এটাই করা। আর সবথেকে বড় বিপত্তি হয়ে গেছে, আমরা এই সব কাজের মাঝখানে যেটা সবথেকে বেশি জরুরি ছিল, গরুর মাংসটা আগের দিন রাতের বেলায় ফ্রিজ বন্ধ করে রাখা উচিত ছিল, সেটা আমরা রাতের বেলা কাজ করতে করতে ভুলেই গেছিলাম, যে কারণে আর ফ্রিজ বন্ধ করা হয়নি। সকালবেলা উঠে তো আমাদের মাথায় হাত, এতগুলো মাংস একসাথে ফ্রিজ থেকে কিভাবে ছাড়াবো, এমনভাবে আটকে পড়েছে, মানে কোনোভাবেই সেটাকে আমরা ছাড়াতে পারছি না। তো ওটাকে খুলে রেখে আস্তে আস্তে একটু গরম পানি দিয়ে ট্রাই করা হচ্ছে। এই ফাঁকে বসে থাকলেও তো আর হবে না, আমরা এদিকে আমাদের কাটাকাটির কাজ শুরু করে দিয়েছি। অনেক পেঁয়াজ কাটতে হবে, সাথে সবজি। আপু, আমার মেজো যা, আমরা সবাই মিলেই হাতে হাতে করব। তো এইদিকে বাবুর্চি বললেন যে আমি মিষ্টি যে পদটা, যেমন আমাদের এখানে একটা মিষ্টি পদ থাকে, যেমন ফিরনি অথবা পায়েস করা হয়, তো উনি বললেন যে এটা তো ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না, আমি সবার আগে আপনাদের সবজি কাটাকাটি করতে করতে এই মিষ্টি আইটেমটা তৈরি করে ফেলি। তো দুধ তো বের করাই ছিল, দুধের সাথে ওনাকে বাকি যা যা লাগে, পোলার চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি, উনি সেগুলো এখন চড়িয়ে দেবে। ওটা হতে হতে ইনশাল্লাহ ইফাকে আমাদের অন্য কাজও হয়ে যাবে। কিন্তু আমরা ওই যে টেনশনে পড়েছি মাংসটা নিয়ে, এতগুলো মাংস একসাথে যখন জমাট বেঁধে যায়, ওটাকে ছাড়ানো যে কতটা কষ্ট। আর নিচের দিকটায় বরফটা এমনভাবে আটকে ধরেছে যে আমরা প্যাকেটটা উঠাতে পারছি না। ওই প্যাকেটটা উঠাবো তবে তো মাংসগুলোকে ভেজাতে পারবো, তো ওই প্যাকেটই উঠাতে পারছি না। কখন মাংস ভিজবে, কখন রান্না হবে, এদিকে দুপুরের আয়োজন, সব মানুষজন চলে আসবে, মানে কত বড় যে একটা বিপদে পড়েছিলাম আমরা, সেটা বলে বোঝানোর মতো না। তো এইদিকে আমার দেবর তো চেষ্টা করেই চলেছে কোনটা কিভাবে করলে আস্তে আস্তে একটু ছাড়াবে। আমার মামি শাশুড়ি আর আমার দেবর দুইজন মিলে শুধুমাত্র সেই মাংসের পিছনেই ছিল, কিভাবে সেটা ছোটাবে। তো এইদিকে বাবুর্চি দেরি না করে তার রান্নার মশলাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। তো ওনাকে দেখলাম যে উনি বাটা মশলাগুলো সব একটা পাত্রে আলাদা করে মিশিয়ে নিচ্ছে, যাতে করে উনি এভাবে মিক্স করে দিলে নাকি তাড়াতাড়ি হবে। তো এক একজনের কাজের নিয়ম তো এক এক রকম থাকে, রান্না সবাই একই রকম জিনিসপত্র দিয়ে করে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষের রান্নার পদ্ধতি কিন্তু ভিন্ন থাকে। এই কারণে প্রত্যেকের হাতের রান্না ভিন্নতর। সবাইকে যদি আপনারা একই পরিমাণ মশলা দিয়েও বসিয়ে দেন যে এই একই পরিমাণ মশলা দিয়ে সবাইকে রান্না করতে হবে, তারপরও দেখতে পাবেন প্রত্যেকটা মানুষের হাতের রান্না ভিন্ন হবে। ওই যে কারণ একটাই পদ্ধতি, যে যেরকম পদ্ধতি ব্যবহার করে রান্না করবে তার রান্নাও সেরকমভাবেই তারতম্য হবে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এসে দেখছিলাম যে ওনারা কীভাবে রান্না করে। আমি প্রত্যেকবারই কোনো ঘরোয়া প্রোগ্রাম থাকলে অথবা নিজস্ব কোনো দাওয়াতের আয়োজন থাকলে বাবুর্চিদের সাথে থেকে দেখার চেষ্টা করি তারা কোনটায় কী পরিমাণ দিচ্ছে।
কিন্তু কখনোই তাদেরকে আমি কোনো কিছু চামচে বা কোনো কিছুতে করে মেপে মানে দিতে দেখিনি। সবসময় দেখি তারা হাতের আন্দাজ মতো একটা জিনিস দেখে দেখে তারা করেন, যে কারণে দেখেও খুব বেশি একটা সুবিধা করতে পারিনি। সব কিছু দেখে যে শিখে ফেলেছি তাও না, আর সারাক্ষণ সাথে দাঁড়িয়ে থাকাও সম্ভব না। চুলার পাশে এত পরিমাণ তাপ থাকে যে ওখানে দাঁড়িয়ে পুরো রান্নাটা দেখা সম্ভব না। এছাড়াও নিজস্ব অনুষ্ঠান হলে তো কথাই নেই, অনেক কাজ থাকে, সেগুলোও পাশাপাশি করতে হয়। তো আমি যখন ওনাদের কাছে কিছু একটা পৌঁছে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটু একটু করে তারা কি করছে না করছে সেটাও দেখে আসছিলাম। তো ওনার মশলাটা দেখলাম যে মাখানো প্রায় কমপ্লিটের পথে। তারপর আমি আবার আর কি ঘরে গিয়ে দেখব অন্য কি কাজ বাকি আছে, সেগুলোই করব। তো যখন যেটা সামনে পড়ছে যে যেভাবে পারছি করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো আমাদের আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন যে একদম গ্রামীণ পদ্ধতিতে কী ধরনের রান্না হয়। এগুলোতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেকে হয়তো বা বলবেন এর থেকেও বেশি মশলা লাগে, কিন্তু আসলে কি গ্রামীণ রান্নাগুলোতে কিন্তু খুব বেশি আহামরি কোনো কিছু ব্যবহার করা হয় না, খুব সাদামাটাভাবেই রান্না করা। আর উনি তো ওরকম প্রফেশনাল বাবুর্চিও নয়। তাছাড়া মিলাদ মাহফিলটা আমরা সমস্ত ঘরের মানুষই বলা যায়, নিজস্ব আত্মীয় স্বজন, শুধু একটু ডাল ভাতের আয়োজন সাথে দোয়া পড়া। তাই আমরা রান্নার উপরে খুব বেশি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না যে অনেক বড় বাবুর্চি হতে হবে বা রান্নাটা একেবারেই অ্যাকুরেট হতে হবে, তা নয়। তবে অন্তত যেন সবাই খেয়ে তৃপ্তি পায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আজকের ব্লগে আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, অনেকেই হয়তো আছেন আমার ব্লগটা আজকে নতুন দেখছেন। যদি আমার ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কথায় কথায় ওখানে রান্না কিন্তু অনেকটাই গুছিয়ে গেছে। আমি আবার ফাঁকে একটু ঘরে এসেছিলাম কাটাকুটি কতটুকু সেটা দেখতে, কারণ আমাদের যে বাবুর্চি উনি আবার সবজি চাচ্ছিল। তো এই কারণে আমি দেখে আসলাম যে কাটা শেষ হয়েছে কিনা। 2টা বটি ছিল, 2টা বটি দিয়ে আপু আর আমার যা কাজ করছে, তাই আমি আর কাটাকুটি এখন আর করতে পারছি না। আমি হাতে হাতে সব কিছু আগিয়ে দিচ্ছি, আর যেগুলো ব্লেন্ড করা বা ধুয়ে দিতে হবে এগুলো সব কিছু করে দিচ্ছিলাম। তো ওনাকে আমি একটা একটা করে জিনিস এনে দিয়েছি, উনিও রান্না চড়িয়ে দিয়েছে। এদিকে আমাদের যে মিষ্টি আইটেমটা ছিল সেটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে, সেটা নামিয়ে উনি এখন আবার মূল যে পদগুলো দুপুরের খাবারের জন্য সেটার জন্য প্রিপেয়ার হচ্ছেন। তো প্রথমে কি চড়াবেন জানি না, মাংস চড়াতে পারেন অথবা একটা ডালের সবজি হবে, সেটাই হয়তো বা আগে করবেন, যেটা মুরগি দিয়ে করা হবে, কারণ গরুর মাংস তো আমরা এখনও ছাড়াতে পারিনি। তাই সেটা একেবারেই শেষে ভাতের আগে আগে করতে হবে। ভাতটাও আমরা একেবারে লাস্টের দিকে করবো, এই জন্য যাতে ভাতটা গরম থাকে, আর গরম ভাতের সাথে যে কোনো তরকারি খেতে ভালো লাগবে। ভাত যদি ঠান্ডা হয়ে যায় তখন যেহেতু এগুলো মাংস আইটেম, তাহলে এগুলো গরম থাকলেও জমে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে খেয়াল করলাম নদী না, দুঃখিত, আমাদের এই পুকুর পাড়ের কাছেই ছোট্ট ছোট্ট মাছের পোনা খুব সুন্দর করে শব্দ করছিল। তা আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কিসের আওয়াজ, একটু জুম করে দেখার চেষ্টা করলাম, তখন দেখলাম যে এখানে কি মাছের যেন ছোট ছোট পোনা একেবারে উপরে এসে কি যেন খাবারের মতো পড়েছে, ওটা খাচ্ছিল। তো আমি আসলে মাছ ওরকমভাবে পোনা দেখলে বুঝতে পারি না, আমার কাছে সব মাছের পোনা একই রকমই লাগে। তো এরপর আর কি আবার মনোযোগ দিলাম উনি কি রান্না করছে সেটা দেখার ক্ষেত্রে। উনি প্রথমে দেখলাম যে মাংস কষিয়ে নিয়েছে, মুরগির মাংসটা, যেটা দিয়ে উনি একটা ডালের তরকারি করবেন। আর এইদিকে আমি সব সবজি ধুয়ে তারপর বাইরে নিয়ে আসছি। এগুলো ওনাদেরকে আলাদা করে দিয়েছে এমনভাবে, যেটা উনি বলে দিয়েছিলেন যেই সবজিগুলো একটু শক্ত সেগুলোকে আলাদাভাবে দিয়েছি, যেগুলো আবার একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি তাদেরকে আলাদাভাবে দিয়েছি। কারণ উনি বলল যে সবজি রান্নার ক্ষেত্রে সবগুলো সবজি একসাথে উনি দেবেন না, যেগুলো শক্ত বেশি বা সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলোকে প্রথম ধাপে দেবেন, এই জন্য আলাদা আলাদা করে দিতে বলল। তো সবজির আইটেম যেহেতু অনেক বেশি, সবগুলো আইটেম আলাদা করতে গেলে আমার অনেক কিছু পাত্রের দরকার ছিল, তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে মোটামুটি কাছাকাছি টেক্সচারের সবজিগুলোকে 2-3টা করে একই পাত্রে দিয়ে দিয়েছি। এদিকে ভাত রান্নাও শুরু হয়ে গেছে, কারণ ভাত অনেক বেশি লাগবে, একবারে দিলে হবে না, প্রায় 3বারে আমাদের ভাত রান্না করা হবে। তো এই কারণে অন্য একটা চুলাতে ভাত তৈরি করে করে আমরা একটা বড়, যে এগুলোকে আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের ওখানে এগুলোতে আমরা ধান সিদ্ধ করে থাকি, তো ওগুলোতে করে
আমরা ভাতগুলো নিয়ে রাখছিলাম যাতে ছড়িয়ে রাখতে সুবিধা হয়। আর তার সাথে যখনই ভাত শেষ হয়ে যাচ্ছিলো তখন এগুলোকে আমরা আবার একটা সুন্দর ঝাঁপিতে করে এগুলোকে ঢেলে রাখছিলাম যাতে মাড়টা পুড়ে যেতে সুবিধা হয়। এত বড় হাঁড়ি থেকে মাড় গালা তো সম্ভব না, আর বসা ভাত করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন, তাই আর কি। এদিকে আবার হুট করে আমার ছোট ভাগ্নে জিদ করেছে, সে হচ্ছে গরুর জিব্বা খাবে। এটা আলাদা করেও রেখেছিল খাওয়ার জন্য। এই কারণে আর কি আমার যে ফুপু শাশুড়ি উনি আসছিল, একটু সকাল সকালই চলে আসছে যাতে করে আমাদের কোনো কিছু দরকার হলে হেল্প করতে পারেন। তো উনি বললেন যে ঠিক আছে এটা আমি করে দিই, তোমরা সবাই যেহেতু ব্যস্ত। তো এই কারণে ফুপু হচ্ছে নিজেই পরিষ্কার করে মশলা টশলা সব কিছু তো সামনে ওখানে দেওয়া ছিল, ওখান থেকে একটু একটু করে নিয়ে এসে আমাদের যে ঘরোয়া চুলা সেটাতেই ফুপু রান্না করে দিলেন। আর এদিকে আমাদের অন্য কাজ যেহেতু শেষ, এখন আপু আবার সালাদ কাটতে বসেছে। এখানে আমাদের গাছের লেবু, আমাদের শ্বশুরবাড়ির এইখানে কিন্তু অনেক বেশি লেবুর গাছ আছে, আমাদের কখনোই কোনো প্রোগ্রামের জন্য লেবু কিনতে হয় না। তো ওগুলো কাটাকাটি করে আমরা সব খাবার গুছিয়ে নিয়েছি, এখন সবাই বসে গেছে মিলাদের জন্য। পুরুষরা সবাই একসাথে উঠানে বসেছে, এখানে দোয়া পড়ানোর পরে খাবার বিতরণ শুরু হবে। প্রথম ধাপে পুরুষরা খাবে এবং পুরুষরা খেয়ে উঠে গেলে তারপর আবার বাড়ির সমস্ত আমরা যারা মহিলারা আছে সবাই মিলে আবার একসাথে বসে বাইরে উঠানেই খেয়ে নেব। কেউ আর ঘরে আলাদা করে খাবো না, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট পরিসরে ঘরোয়া আয়োজন বা গ্রামীণ আয়োজন বলতে পারেন, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের পর্ব এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ।